বাংলাদেশ সময় বিকাল ৪টা। হাসপাতালের করিডোরে একপাশে রাখা ধূসর রঙের ওয়েটিং চেয়ারে নিঃশব্দে বসে আছে এক যুবক। পরনে সাদা পাঞ্জাবি থাকলেও পাঞ্জাবির সেই শুভ্রতা ম্লান হয়ে গেছে রক্তের ছোপ ছোপ দাগে। কোথাও সামান্য লালচে ছাপ, আবার কোথাও তা স্পষ্ট লাল হয়ে রং বদলে ফেলেছে পোশাকের পরিচিত রূপ। যুবকটির মাথা নত, দুহাত উরুর ওপর ভর দিয়ে হাতের উপর পা ঠেকিয়ে রেখেছে নির্লিপ্ত ভঙ্গিতে। দু চোখ বন্ধ, কিন্তু মস্তিষ্কে এক জড় অস্থিরতা বহমান। ঘড়ির কাঁটা বোধহয় থেমে গেছে সে যুবকের। কেবল হাসপাতালের দেয়াল ঘড়ি সেকেন্ডের কাঁটা একঘেয়ে আওয়াজে মনে করিয়ে দিচ্ছে সময় চলছে তার নিজ গতিতে। কিন্তু অপেক্ষার শেষ কোথায়? ঘণ্টাখানেক এমন পাথরের মতো স্থিরভাবে বসে থাকার পর হঠাৎ করে রুমের দরজা খোলার শব্দ চমকে উঠল সে যুবক। মাথা তুলে তাকাতেই দেখল একজন মহিলা ডাক্তার বেরিয়ে আসছে অপারেশন রুম থেকে। হাতে গ্লাভস খুলছেন তিনি। যুবকটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। সে কিছু বলার আগে সেই মহিলা ডাক্তার নারীটি তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, পেশেন্ট কি হন আপনার? আচানক এহেন সরাসরি প্রশ্নের এক মুহূর্তেও যেন বাকরুদ্ধ হয়ে গেল যুবক। কি উত্তর দেবে বুঝে উঠতে না পেরে খানিকটা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বলে ফেলেন, শি ইজ মাই কাজিন। ডাক্তার নারীটি মুখে একরাশ অপ্রসন্নতা খেলে গেল তাতে। চোখের সামনে অনীহা নিয়ে বলল শক্ত কণ্ঠে, ওনার পরিবারে আর কেউ আসেনি? ওনার হাজব্যান্ড কোথায়? কাউকে এখনও খবর দেওয়া হয়নি বুঝি? দয়া করে দ্রুত ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। ওনার হাজব্যান্ডকে খবর দিন। ওনাকে পরবর্তী নির্দেশনা দিতে হবে। আসলে অ্যাক্সিডেন্ট, তাই বাসায় ইনফর্ম করা হয়নি। পেশেন্টের অবস্থা কেমন? সেই যে ওকে। পেশেন্ট আপাতত সংকটমুক্ত, তবে দুঃখজনকভাবে আমরা ওনার সন্তানকে বাঁচাতে পারিনি। মিসক্যারেজ হয়েছে। দাঁড়ানো মুহূর্তে বিনা মেঘে ভাঁজ ভেঙে পড়ল যুবকের মাথায়। চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল বিস্ময়ে। হতবিরূপ দৃষ্টি যুগল নিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সামনে। এক পর্যায়ে ফিসফিস করে উঠল নিজ নিজে, বাচ্চা? হ্যাঁ, 3 মাসের গর্ভ ছিল ওনার। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীর এখন খুব দুর্বল, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এরপর সেখান থেকে যেতে যেতে পুনরায় আবার বলে গেলেন, ওনার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। আমি এরপর ওনার হাজব্যান্ডকে বিস্তারিত জানিয়ে দেব। বলে সেখান থেকে সরে গেল ডাক্তার। রেখে গেল এক আকাশ পরিমাণ অনিশ্চয়তা ঘেরা এক মানবকে। হঠাৎই হাঁটু ভেঙে ঠাস করে বসে পড়ল পিছনে থাকা চেয়ারটিতে। মাথাটা নিচু, হাত দুটো কাঁপছে অবিরাম। ভাবনার তারে নিজেকে সামলে রাখতে পারছে না। ঠিক তখন হাসপাতালের বাইরে থেকে ছুটে এলো তার ড্রাইভার রহিম সাহেব। মালিককে এভাবে কাঁপতে দেখে দূর থেকে চিন্তিত গলায় হাঁক ছাড়লেন, আদ্রাজ বাবা, ঠিক আছেন আপনি? আদ্রাজ কিছু বলল না, মাথা তুলে তাকালো না। রহিমের কথাগুলো তার কানে পৌঁছালো। এই মুহূর্তে মস্তিষ্ক পৌঁছালো না সেসব। মেহরিশ প্রেগনেন্ট ছিল, এই বাচ্চার বাবাকে। তাহলে কি সে যা ভাবছে তাই? কিন্তু তাহলে হঠাৎ করে মেয়েটি বিদেশে থেকে ফিরে এলো কেন? কি হয়েছে তাদের মাঝে? আর পূর্বই বা কোথায়? প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো আদ্রাজের মনে। লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়া। সময় রাত 3টা। মধ্যরাতে ক্যালিফোর্নিয়া শহরে বাতাসের নিস্তব্ধতায় ঘেরা। চারপাশে মাঝে মাঝে দূর থেকে কোথাও দু একটা গাড়ি হর্ন বা বাতাসে দুলে ওঠা গাছের পাতা মৃদু শব্দ ছাড়া আর কোনো কিছুই কর্ণগোচর হচ্ছে না। এই গভীর রাতে শহরের এক কোণে নিজের অ্যাপার্টমেন্টের বিছানা সবে এসে গায়ে এলিয়ে দিয়েছিল সাব্বির। বিগত 2 মাস যাবৎ এটা তার নিত্যদিনের ভূমিকা ঠাঁই নিয়েছে। প্রতিদিনের ক্লান্তকর যন্ত্রণায় মস্তিষ্ক আর দেহ সমানভাবে ক্লান্ত। আজও তার ব্যতিক্রম নেই। সেই হাসপাতাল থেকে ফিরে শরীরটা ছুঁড়ে দিয়েছে বিছানায়।
চোখ দুটো একটু আগেই মাত্র লেগেছিল। ঠিক তখনই বালিশের নিচে রাখা মোবাইল ফোনটা কেঁপে উঠল ভাইব্রেটের শব্দে। সাব্বির বিভ্রান্ত হাতে ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো তীব্র উৎকণ্ঠিত কণ্ঠ। জি সাব্বির সাহেব বলছেন? আমি সিটি হসপিটাল থেকে বলছি। রুম নং 34, বেড নং 11। আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই উনি অস্বাভাবিক আচরণ করছে। পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলছে, হাত থেকে ক্যানেলা টেনে খুলে ফেলে বেরিয়ে যেতে চাইছে। আমরা আর সামাল দিতে পারছি না, প্লিজ জলদি চলে আসুন। ঘুম মুহূর্তেই চোখ থেকে উবে গেল সাব্বিরের। বুকের ভেতর বজ্রপাত এর সৃষ্টি হলো। গত 2 মাস যাবৎ এই দিনটার জন্য চাতক পাখির ন্যায় ছটফট করছে তারা। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে অবসান ঘটল। সেই সঙ্গে এমন এক আচরণের কথা শুনে গলা শুকিয়ে এলো সাব্বিরের। যার সত্ত্বেও সময় নষ্ট না করে সাব্বির বিছানা থেকে ঝাঁপিয়ে উঠে ফোনটা পকেটে চালান করে একটা টি-শার্ট গায়ে চাপিয়ে ছুটে বেরিয়ে পড়ল বাইরে। বাইকে স্টার্টের রাতের নীরবতা ছিন্ন করে সোজা রওনা দিল হাসপাতালের দিকে। রাস্তায় যেতে যেতে তন্ময়কে ফোন করে সব জানিয়ে দিল সাব্বির। প্রায় মিনিট 30-এর মধ্যে সাব্বির পৌঁছে গেল সেখানে। তার ঠিক পিছনে তন্ময়। হাসপাতালের ভিতরে ঢুকতেই ওরা দুজন থমকে দাঁড়ালো। চারপাশের নার্স, ওয়ার্ড বয়, রিসিপশনিস্ট সবাই আতঙ্কে ছোটাছুটি করছে। পুরো জায়গাটা অস্বাভাবিক রকম অস্থির। সাব্বির আর তন্ময় দ্রুত ছুটে গেল সেই ক্যাবিনের দিকে। ক্যাবিনে ঢুকে যা দেখলো তাতে তাদের পায়ের নিচে মাটি সরে গেল ওদের। 4 জন পুরুষ ডাক্তার পূর্বকে বিছানার সঙ্গে চেপে ধরে রেখেছে। দুজনের হাত দুপাশ থেকে শক্ত করে ধরে রেখেছে, আর দুজন ওর পা। একজন নার্স ইঞ্জেকশনে ঘুমের ওষুধ ভর্তি করছে। উপস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেই এখন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ঠিক তখনই তন্ময় চিৎকার করে উঠল, স্টপ, থামো, ওকে ছেড়ে দাও। সাব্বির দ্রুত এগিয়ে গিয়ে বিছানার একপাশে দাঁড়িয়ে পূর্বর দিকে তাকালো। ডাক্তাররা একজন বিরক্ত কণ্ঠে বলল, শি ইজ অ্যাবসলিউটলি আউট অফ হিজ মাইন্ড। উই কান্ট হ্যান্ডেল দিস অ্যানিমোর। উইল ম্যানেজ, ইউ মে লিভ নাও। তন্ময়ের কথা একে একে সবাই বেরিয়ে পড়ল সেখান থেকে। সাব্বির আর তন্ময় নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে থাকলো কিছুটা সময়। পূর্বে আগের মতো নেই, একদম আগের থেকে কিছুটা ওয়েট গেইন হয়েছে। মাথার চুল ছোট ছোট করে ছাটা, যার কারণে সেলাইয়ের রেখাগুলো এখনও স্পষ্ট চোখে পড়ছে। ঘাড় বেয়ে এক পাশ থেকে নেমে আসা বাঁকা বাঁকা সেলাইগুলো অনেকটাই বিষাক্ত সিংহের গর্জনের মতো ভয়ঙ্কর। সাব্বির আর তন্ময় এগিয়ে এলো তাদের বন্ধুর দিকে। দুজনকে দেখে মুহূর্তের জন্য থেমে গেল পূর্ব। স্থির হলো চোখের দৃষ্টি, কিন্তু সেই স্থিরতা বহমান রইল মাত্র কয়েক সেকেন্ড জুড়ে। হঠাৎই আগ্নেয়গিরির মতোই বিস্ফোরিত হলো পূর্ব। চোখ রক্তবর্ণ হলো আরেক দফা। এস্তো হাতে চালিয়ে খুলতে লাগলো হাতের স্লাইনগুলো। হাতের ক্যানোলাগুলো ছিঁড়তে গর্জে উঠল বজ্রকণ্ঠে, আমাকে এখানে কে নিয়ে এসেছে? কার এত সাহস আমাকে এসব পুশ করান? তোরা কোথায় ছিলে? তোরা বাধা দিলি না কেন? তন্ময় ভীত গলায় বলল, ভাই মাথা ঠান্ডা কর, তুই তো অ্যাক্সিডেন্ট করছিলি, আমরা তো ট্রিটমেন্ট করাচ্ছি ভাই, প্লিজ হাইপার হোস না। কিন্তু পূর্বের চোখে মুখে তবু উত্তাপ দাবানলের রেশ। পূর্ব জ্ঞান ফেরার পর তার মনে পড়ছে যে সে অ্যাক্সিডেন্ট করছিল, মাথায় আঘাত পেয়েছিল, তবে এখানে কতদিন যাবৎ সেন্সলেস হয়েছিল সেই খবর তার অজানা। হয়তো ভাবছে গতকাল রাতেই ওকে অ্যাডমিট করা হয়েছে এখানে। কিন্তু ওর তো স্পষ্ট মনে আছে ও মেহেরিসের কথা। মেয়েটা তো ওকে ভুল বুঝছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওদের মধ্যে। এখন ওর বউয়ের সে ভুল বোঝাবুঝি দূর করতে হবে না? বউটা তো ওর প্রতি রাগ করে আছে, তার জন্যই তো জ্ঞান ফেরার সাথে সাথে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল। কিন্তু
এই ডাক্তারগুলো কি করলো, ওকে যেতে না দিয়ে উল্টো লেকচার ছাড়ছিল ওর ওপর। এই সময় বাইরে যাওয়া যাবে না হেন তেন, তাই তো এমনভাবে রেগে গিয়েছিল পূর্বর হাতে সেলাইনে টেপ টেনে ছিঁড়ে ফেলতে এক ফোঁটা রক্ত পিঙ্ক ফিঙ্গার হতে গড়িয়ে পড়ল সাদা চাদরে। রং আরও বাড়ছে, দুটো হাত থেকে স্রোতের মতো গড়িয়ে পড়ছে লাল তরল। তন্ময় শিওরে উঠল, কেঁপে উঠল তার চোখ মুখ। তুই কি করছিস পূর্ব? নিজের ক্ষতি করছিস কেন? এমনিতে তুই অসুস্থ। পূর্বের গলা এবার কেঁপে উঠল আবেগ ভাঙা কণ্ঠে। তন্ময়, আমাকে বাড়ি যেতে দে প্লিজ। আমি যদি এখন না যাই অনেক বড় ব্লান্ট হয়ে যাবে। ও আমাকে ভুল বুঝছে, ও ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। তন্ময় স্তব্ধ হয়ে গেল। বেশি সময় লাগলো না তাদের বন্ধু ঠিক কার কথা বলছে সেটা বুঝতে। সাব্বির তন্ময়ের দিকে তাকালো একবার। সাব্বির কিছু বলতেই যাবে তন্ময় তার আগে ভাগে বলে উঠল, যাবি? আয়, তোকে নিয়ে যাই। বলে তন্ময় সরে দাঁড়ালো সেখান হতে। পূর্ব আর দাঁড়িয়ে সময় নষ্ট করার অপেক্ষা করল না, দ্রুত সেখান থেকে উঠে বেরিয়ে গেল বাইরে থামিয়ে রাখা তন্ময়ের বাইক নিয়ে ছুটল পূর্ব তড়িৎ বেগে। পূর্ব যেতেই সাব্বির তন্ময়ের দিকে তাকিয়ে বলল, তুই ওকে কিছু বললি না কেন? সব কিছু জেনেও কেন এভাবে লুকালি? তন্ময় মৃদু গলায় বলল, সময় হয়েছে ওর নিজের বুঝে নেওয়া। ও যা করতে চাচ্ছে করতে দে, এখন ওকে আটকানো আমাদের সাধ্যর বাইরে। পূর্ব ঝড়ের গতিতে বাইক চালিয়ে থামল নিজের বাড়ির সামনে। বাইক থেকে নেমে পাগলের মতো কলিং বেল বাজাতে লাগলো এক নাগাড়ি। এত রাত্রিবেলা হঠাৎ বাড়ির মধ্যে হুলস্থিরভাবে এক নাগাড়ি কলিং বেল বাজায় শব্দে হতচকিত ঘুম থেকে উঠে বসলেন রাবেয়া বেগম। বাড়িতে আপাতত তিনি আর আশফি আছেন। মেয়েটি ছুটি নিয়ে দুদিন হলো। পাশে থাকা টেবিল থেকে চশমাটা হাতে নিয়ে নেমে এলো নিচে। ইতিমধ্যেই এতটুকু বুঝতে সক্ষম হয়েছে যে এভাবে এত রাত করে পাগলের মতো কলিং বেল কে বাজাতে পারে। তীব্র অস্বস্তিতে দরজা খুলতেই নিজের ছেলেকে এই অবস্থায় দেখে যেন বুকটা ধর্ষ পড়ল তার। ছেলের এমন বিভৎস অসুস্থ দুর্বল রূপ দেখে রীতিমতোই আঁতকে উঠলেন তিনি। রাবেয়া বেগম জানে না যে পূর্বের কোনো দুর্ঘটনার কথা আসলে কেউ জানতো না। পূর্ব আগে থেকে বাড়িতে থাকতো না। 2 মাসে 1 মাসের মাঝে মাঝে মন চাইলে একবার আসতো, যেখানে এইসব তার জানানোর বিষয় না। প্রথম রাবেয়া বেগম লুকিয়ে চুকিয়ে মানুষের কাছ থেকে ছেলের খোঁজ খবর নিল। একটা সময় হার মেনে যান তিনি। নিয়তির কাছে ছেড়ে দেন ছেলেকে, বন্ধ করে দেন খোঁজ নেওয়া। কিন্তু আজ তার ছেলের মাথায় সেলাই, হাতে রক্ত, পরনে হাসপাতালের ড্রেস পরা অবস্থায় দেখে বিমূঢ় হয়ে রইলেন রাবেয়া বেগম কিয়ৎক্ষণ। তিনি কিছু বলার আগে পূর্ব তাকে পাশ কাটিয়ে সোজা ঘরের ভিতরে ঢুকে পড়ল। উপরের দিকে দৌড়ে উঠতে চিৎকার করে উঠল, মেহের, মেহের, বউ কই তুই? 1 বার 2 বার, বারবার পাগলের মতো এভাবে হাঁক ডেকেও মেহেরিসের কোনো সাড়া নেই পেয়ে উন্মাদের মতো পুরো বাড়ি প্রতিটি কক্ষ খুঁজতে লাগলো সে। কিন্তু কোথায়ও তার মেহের নেই। আশফিয়া ভাইয়ের ডাকে রুম থেকে বেরিয়ে এলো বাইরে। পেছন বেরোলো অডিও। পূর্বকে দেখে মুহূর্তে সে ছুটে গিয়ে সামনে পা দুটো দিয়ে মিউ মিউ শব্দ করে ওঠে, যেন বোবা প্রাণীটা বলতে চাইছে, তুমি কোথায় ছিলে এতদিন? পূর্ব একবার ওদিকে একবার এদিকে তাকান, হন্য হয়ে খুঁজে পুরো বাড়ি। চোখে বিভ্রান্ত আর ক্রোধের মিশ্রণ তীব্রতা নিয়ে চিল্লিয়ে উঠে আবারও, মেহের কই, আমার বউ কই? বলেই হঠাৎ করে মায়ের সামনে এসে দাঁড়ায় রাবেয়া বেগম। থ হয়ে দাঁড়িয়ে ছেলের এহেন
উন্মাদের মতো পাগলামি দেখে ঠোঁট দুটো কাঁপছে তার থরথর করে। চুপ করে থাকবেন না? আমার বউ কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? রাবেয়া বেগম এবার নিশ্চুপ, মুখে কোনো ভাষা নেই আজ তার। চোখ দুটো ভারী হয়ে উঠছে। আমার মেহের কই মিসেস রাবেয়া খাতুন? অ্যান্সার মি। আমি জানতে চাই আমার মেহের কোথায়? পূর্বর গলায় হুঙ্কারে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। বুকের ভিতরে রাগ আর ব্যথা একসাথে প্রতিধ্বনিত হয়ে গর্জে উঠছে পূর্ব। আর রাবেয়া বেগম দাঁড়িয়ে আছে নিথর হয়ে, মুখে তীব্র অনুশোচনার ছাপ। গাল বেয়ে নেমে আসছে অজান্তেই কয়েক ফোঁটা জল। পূর্ব হঠাৎ করে মাথা চেপে ধরা ব্যথার তীব্রতা কুকিয়ে উঠল এত জোরে চিৎকার করা দরুন। দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে ছটফট করতে লাগলো। মুখ দিয়ে বেরিয়ে এলো করুণ আর্তনাদ। পূর্বে চিৎকারে কেঁপে উঠল বোধহয় পুরো মির্জাবাড়ি। চিৎকার করে আকস্মিক দাঁড়িয়ে থাকা মায়ের পা দুটো এসে জড়িয়ে ধরল পূর্ব। করুণ আর্তনাদের স্বরে চিৎকার করে উঠল মায়ের পা ধরে। গলা অসহ্য নিয়ে ডুকরে উঠে বলতে লাগলো, মা আমার মেহের কই? কই রেখেছেন ওকে? আমার মেহেরকে এনে দাও না মা, কথা বলো, চুপ করে থেকো না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। এই প্রথমবার নিজের ইচ্ছে নিজের ভিতরের টানে পূর্বে তাকে মা বলে ডাকছে। রাবেয়া বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। চোখে জল টলমল করে গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। ঠোঁট কাঁপছে, বুক ফেটে যাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারল না আশপিয়া। এগিয়ে এসে কাঁপা গলায় বলল, মেহের এখানে নেই ভাইয়া, চলে গেছে ও। পূর্ব মায়ের পা জড়িয়ে ধরে বসা অবস্থাতেই আশপিয়ার দিকে তাকালো। তারপর উঠে দাঁড়ালো। সেখান থেকে রাবেয়া বেগমের দিকে তাকিয়ে গর্জে উঠল, আশপিয়া সত্যি বলছে? আমার মেহের কই আম্মা? আপনি চুপ কেন? কথা বলছেন না কেন? শেষের কথাগুলো বলতে বলতে হঠাৎ সামনে রাখা সেন্টার টেবিল দু হাত তুলে এক ঝাটকায় আছড়ে ফেলল নিচে। ঘর জুড়ে ছড়িয়ে পড়ল একটা থমথমে শূন্যতা। রাবেয়া বেগম চোখ বন্ধ করে মাথা নিচু করে নিলেন। হ্যাঁ, সত্যি বলছে আশপিয়া, মেহেরি সেখানে নেই শাহান। ও নিজের দেশে ফিরে গেছে। ভুলে যেও ওকে, মেয়েটাকে শান্তিতে বাঁচতে দাও। হাসপাতালে গাঢ় নীল করিডোরে নিঃশব্দে হেঁটে আসছে মেহেরিস। এক পাশে রয়েছে মা আর বোন মুনতাহা। মুনতাহা নিচের ওপর, মেহেরিসের সম্পূর্ণ ভর দিয়ে বোনকে ধরে নিয়ে যাচ্ছে হাসপাতালের বাইরে। মেহেরিস মা বোনের সঙ্গে পা মিলে হেঁটে যাচ্ছে ঠিক, কিন্তু মেয়েটার মন ধ্যান সম্পূর্ণ অন্য এক জগতে। চোখে নেই কোনো অভিব্যক্তি, নিস্পন্দন, নিঃশব্দ এক শূন্যতা ঘিরে রেখেছে ওকে। আদ্রাস আগেই ওর ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল মেহেরিসের বাড়িতে খবরটা পৌঁছে দিতে। খবরটা পাওয়া মাত্র এক মুহূর্তের জন্য বোধহয় সময় থমকে গিয়েছিল মেহেরিসের মা রাশেদা বেগম এবং মুনতাহার। পাগলের মতো ছুটে এসেছিল তারা হাসপাতালে। নিঃশ্বাস ফেলার ফুরসতটুকু পায়নি মেয়েটা অ্যাক্সিডেন্টের কথা শুনে। কিন্তু সব কিছুর চেয়েও বেশি বজ্রাঘাতের মতো নেমে এসেছিল হাসপাতালে আসার পর। ডাক্তার মহিলাটি কণ্ঠে বেরিয়ে আসা এক নির্মম সত্য শোনার পর স্তব্ধ হয়ে গিয়েছিলেন রাশেদা বেগম। কয়েক মুহূর্তের জন্য যখন শুনতে পেয়েছিলেন আপনার মেয়ে গর্ভবতী ছিল, কিন্তু আমরা দুঃখিত, বাচ্চাটা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। মেহেরিসের মা প্রথমে বিশ্বাসই করতে পারেনি কথাটা। নিজের কানকে ভুল প্রমাণ করতে ভুরু কুঁচকে কাঁপা কাঁপা কণ্ঠে বলছিলেন, আপনি কি বলছেন ম্যাডাম? মানে ঠিক কি বলছেন একটু আগে? আমার মেয়ে সত্যি? ডাক্তার নারীটি কাঁধে সোজা করে দাঁড়িয়ে বলে উঠছিলেন ধীর কণ্ঠে, আপনি কি আমার পেশাগত দিক নিয়ে প্রশ্ন তুলছেন? আমি গত 20 বছর ধরে এই পেশায় আছি। সত্যি আর শিওর না হলে আপনাদের বলি। হসপিটালে কক্ষ জুড়ে তখন নেমে এসেছিল একরাশ স্তব্ধতা। আদ্রাসের গাড়িতে ধীরে এসে থামে মেহেরিসের বাড়ির সামনে। গাড়ির দরজা খুলে আদ্রাস নিজের হাতে মেহেরিসের জন্য পথ তৈরি করে।
মেহরিশ তখনও যেন এক জীবন্ত ছায়া। নিজের অস্তিত্ব নিয়ে নিজেই কোনো হুঁশ নেই মেয়েটার মধ্যে। মেহরিশের মা আদ্রাসকে কৃতজ্ঞতা সহকারে বললেন, বাবা একটু ভিতরে এসো না, অন্তত এক কাপ চা খেয়ে যাও। আদ্রাস একবার আর দৃষ্টিতে মেহরিশের মুখের দিকে তাকিয়ে বলল, না আন্টি, আরেকদিন আসবো, আসছি আমি। ওর খেয়াল রাখবেন, ডাক্তার ওকে পুরোপুরি বেড রেস্টে থাকতে বলেছেন। মেহরিশের মা চুপচাপ মাথা নয় সম্মতির চিহ্নে। আদ্রাস তখন গাড়ির দিকে ফিরে হাঁটতে শুরু করে। আদ্রাসের গাড়ি চলে যেতে হনহনিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে রাশেদা বেগম। মুনতাহা ধীরে ধীরে মেহরিশকে ধরে ভিতরে নিয়ে যেতে চাইলে আচমকা বজ্রঘাতের মতো কণ্ঠস্বর শুনতে পায় মুনতাহার মায়ের। খবরদার, ওকে এই বাড়িতে ঢুকতে দিবি না মুনতাহা। এমন কলঙ্কিত মেয়ে আমার দরকার নেই, আজ থেকে আমার একটাই মেয়ে। মুনতাহা হতচকিয়ে যায় মায়ের আকস্মিক এহেন কথায়। বিস্ময় ভরা চোখ চেয়ে বলে, এসব কি বলছো মা? মুনতাহার কথা মাঝে ফির ঝাঁকিয়ে ওঠে মায়ের কণ্ঠে। যা বলছি ঠিক বলছি, আজ থেকে আমার মেহরিশ নামে কোনো মেয়ে নেই। অপবিত্র কলঙ্কিনীও বিদেশে গিয়ে কি করেছে, আমাদের সম্মানকে পায়ের নিচে হারিয়ে এসেছে। এর জন্যই তো হঠাৎ করে কাউকে না জানিয়ে চলে এসেছে। তারপর চোখ ঘুরিয়ে তাকালে মুনতাহার দিকে, বড় মেয়ের উদ্দেশ্যে ক্রোধ নিয়ে বলল, আর তুই কিভাবে ওর সঙ্গী হলি মুনতাহা? তুই তো জানতি সব কিছু, তবুও একটা কথা বললি না, আমাকে জানালি না তুইও কি আমার মেয়ে? মুনতাহার চোখের কানির বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল। বোনের দিকে অসহায়ভাবে একবার তাকিয়ে বলল, এখন এসব বলার সময় নয় মা, ওর অবস্থা দেখো, অসুস্থ বোনটা আমার। ও তোর বোন হতে পারে, কিন্তু আমার মেয়ে নয়। এমন কলঙ্কিনী মেয়ে আমার চাই না। বলে মেহরিশে জীর্ণ মুখের দিকে তাকিয়ে হঠাৎই তিনি এগিয়ে যান। ক্ষোভে কাঁপতে থাকা গলা চিৎকার করে উঠে, বল, কার পাপ পেটে ধরেছিস তুই? কে তোর সর্বনাশ করেছিল? মুখ খোল, এভাবে চুপ করে থাকিস কেন? বিদেশে গিয়ে কার সাথে কি করে এসেছিস বল? মেহরিশ নিশ্চুপ, কাঁদছে না, কাঁদছেও না, যেন সব আবেগ জমাট বেঁধে আছে বুকের মধ্যে। মেহরিশের এই স্তব্ধতা আরও তেতে ওঠে। রাশেদা বেগম, কথা বলছিস না কেন? মুখ পুরি, চুপ করে আছিস কেন? এখন একটা শব্দ বের হচ্ছে না কেন তোর মুখ থেকে? বলতে বলতে রাগে ঘৃণায় আচমকা দুটো কষে থাপ্পড় বসিয়ে দিলেন মেয়ের গালে। অসুস্থ দুর্বল শরীরে মায়ের থাপ্পড়ে নিজের তাল সামলাতে না পেরে কাত হয়ে পড়ল মুনতাহার ওপর। মুনতাহা তড়িঘড়ি করে বোনকে জড়িয়ে ধরে সামলে নিল। কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল মুনতাহা, কি করছো মা? তুমি ওর গায়ে হাত তুলছো? ওর গায়ে হাত তোলা তো খুবই কম করে ফেলেছি। টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে দেওয়া উচিত এমন মেয়েকে, কলঙ্কিনী একটা। মেহরিশ তখনও চুপ। হঠাৎ রাশেদা বেগমে আবার ঝাঁপিয়ে গিয়ে ধরল মেয়েকে, দুহাত মেয়েকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, বলছিস না কেন কার সন্তান পেটে নিয়ে এসেছিস বিদেশে থেকে পালিয়ে? কে ওর বাবা? মেহরিশ নিশ্চুপ, নিরুত্তর, সম্পূর্ণ ভাবলেশীন। এত কিছুর পরও একটা কথাও মুখ থেকে বের করতে ব্যর্থ হলো রাশেদা বেগম। এতপর মাথায় হাত দিয়ে বসে পড়লেন নিচে, আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? লোকে জানলে কি বলবে? তোর বাবা মরে গিয়ে বেঁচে গেছে, নিজ চোখে এসব দেখতে হয়নি তাকে। লোক জানাজানি হলে রাস্তায় বের হব কিভাবে আমি? ঠিক সেই মুহূর্তে বাড়ির নীরবতা কাঁপিয়ে ভেসে আসে এক গম্ভীর পুরুষালিত কণ্ঠ, জানাজানি হবে না চাচি, যদি আমি মুখটা বন্ধ রাখি তাহলে। আকস্মিক পরিচিত পুরুষালিত কণ্ঠে চমকে গিয়ে পিছনে ঘুরে তাকায় রাশেদা বেগম আর মুনতাহা। গেটের কাছে দাঁড়িয়ে আছে ইরফান, গম্ভীর, স্থির, অনড় হয়ে, চোখে মুখে অদ্ভুত এক শীতল তীক্ষ্ণতা নিয়ে চেয়ে আছে এদিকটায়। রাশেদা বেগম বললেন অস্ফুট স্বরে, ইরফান, তুমি এখানে? ইরফান বাঁকা হেসে এগিয়ে আসে, ঠান্ডা কণ্ঠে বলে, হ্যাঁ, দেখতে এলাম। আপনারা আমাদের খবর না রাখলেও আমার তো চাচার অবর্তমানে কিছু দায়িত্ব নিয়ে রেখেছি, আপনাদের খোঁজ নেওয়ার, খেয়াল রাখার। সেটা তো আর অবহেলা করতে পারি না, তাই না? বলার মাঝে লোভাতুর চোখ দুটি তখন স্থির হয়ে থেমে থাকে মেহরিশের মুখের দিকে। মুনতাহা তখনও বিস্ময় আর রাগে কাঁপছে।
চোখ দুটো লাল হয়ে উঠছে ওর, রীতিমতো তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মুনতাহা এখানে ঠিক কী কারণে এসেছেন ইরফান ভাই, সেটা স্পষ্ট করে বলেন। ইরফান হালকা বাঁকা হাসি হেসে আর একটু ভিতরে এগিয়ে আসলো। তারপর মেহেরিসের দিকে একবার চোখ বুলিয়ে গলা নরম রেখে বলল, এসেছি তোমাদের সাহায্য করতে। তোমাদের ভালো চাওয়া ছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। শুভাকাঙ্ক্ষী হিসেবে ধরো, তোমার বোন বিদেশে গিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছে, ছি ছি, যদি এসব কথা এলাকায় জানাজানি হয়, ভাবতে পারছো কী হবে তখন? এর তো আমাদের গোত্র, আমাদের বংশ, ঘৃণা লজ্জা কিন্তু আমাদের ঘাড়ি আসবে। মুনতাহা ধৈর্য তখন শেষ প্রায়। ঠোঁট কামড়ে ধরে গলার সুর চড়িয়ে বলল, দেখেন, এইভাবে ঘুরিয়ে পেঁচে কথা না বলে একদম সোজা বলেন, কি চান আপনি? ইরফান গলা খাকারি দিয়ে ধীর স্বরে বলে, আমি বিয়ে করতে চাই মেহেরিসকে, বলে ইরফান আবারও ঠান্ডা গলায় যোগ করলো, সব কিছু জানার পরও আমি ওকে গ্রহণ করতে রাজি। ওর অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। মুনতাহা তেতে উঠে রেগে মেগে চোখ মুখ খিচে কিছু বলতে যাবে, অমনি বাদ সাধলো ওর মার আচমকা হাত তুলে ওকে থামিয়ে দিল। মুনতাহা কাঁপতে কাঁপতে দাঁত চেপে মেহেরিসের হাত ধরে ভিতরে চলে গেল। পিছনে ইরফান তখনও দাঁড়িয়ে, মুখে রহস্যময় স্থিরতা। রাশেদা বেগম তখনও দাঁড়িয়ে দরজার সামনে। সেই সুযোগে ইরফান আরেক ধাপে এগিয়ে আসলো, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, চাচি, আপনার মেয়ে ছোট মানুষ, মাথা গরম বুঝি, কিন্তু আপনার তো বুদ্ধিমান। আপনি তো জানেন সমাজ কিভাবে চলে। একবার ভাবেন, এই এলাকার মানুষ যদি জেনে ফেলে আসলে ঘটনাটা, তখন আপনি কি মুখ দেখাতে পারবেন? তখন তো এই জীবনে মেয়ের বিয়ে শাদিত বহু দূরে, আপনাদের সকলকে গলায় ফাঁস দিয়ে মরতে হবে। রাশেদা বেগম নিশ্চুপ দাঁড়িয়েছিল। ইরফান একটু থেমে আবার বলে, মেয়েকে নিয়ে তখন হয়তো ফাঁসি দড়িতে ঝুলে মরতে হবে আপনাদের। আর ভাবুন তো, একবার আপনার বড় মেয়ে শ্বশুরবাড়ির লোকজন যদি জানতে পারে সে তার ছোট বোনের এমন কিছু করে এসেছে, তখন কি হবে? অশান্তি লাগবে সংসারে, টিকবে না সে ঘর, হয়তো ভেঙেও যাবে। মেহেরিসের মায়ের চোখে এবার ভয় স্পষ্ট, হতাশা, দুশ্চিন্তা লক্ষ্য করল ইরফান। মনে মনে তৃপ্তি পেল, বেশ, এটাই তো চেয়েছিল সে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না ভেবে আবারও একই স্বরে বলে উঠল, এমন একটা পরিস্থিতিতে যেখানে সবাই আপনার মেয়ের গায়ে কলঙ্ক, অপমান সব কিছুই বোঝা চাপিয়ে দিবে, সেখানে আমিই ওর দায়িত্ব নিতে চাচ্ছি। কারণ আমি শুধু আপনার মেয়েকে না, এই পরিবারের মান সম্মানটাও বাঁচাতে চাই চাচি। বেশ কিছুক্ষণ যাবৎ নীরবতা চলল। রাশেদা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, ভাবছেন তিনি। ইরফান মন্দ বলছেন না। এই কথা সমাজে জানাজানি হলে কি হবে মেয়েটার? রাগ দেখালেও মেয়েটাকে যে তিনি ভালোবাসেন ভীষণ, বড় মেয়েটার সংসার টিকবে না। মেয়েটার ঘরে নাতনিটা কি হবে তখন? না, আর ভাবতে পারছে না তিনি এসব। এরই মাঝে ইরফান মায়াবী কণ্ঠে আবার বলে উঠলেন, ভাবেন চাচি, ভালো করে ভাবেন, দরকারের সময় পাশে তো আপনজনদেরই পাওয়া যায়। আমি তো আপনার মেয়ের পাশে দাঁড়াতে চাই। সম্মানের সঙ্গে মেহেরিস মা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইরফানের দিকে। মনে মনে লড়াই চলতে লাগলো। সমাজ, সম্মান, মেয়ের ভবিষ্যৎ সব কিছুই ভার যেন কাঁধে চেপে বসছে একসঙ্গে। তারপর ধীরে ধীরে বললেন, তুমি সত্যিও কি বিয়ে করতে চাও বাবা? ইরফান চোখ নামিয়ে হালকা করে মাথা নাড়ে, এছাড়া আর কোনো উপায় তো নেই চাচি। রাশেদা বেগম দ্বিধা নিয়ে বলে উঠলেন, কিন্তু ছোটবেলা থেকেই তো ওকে পছন্দ করি আমি। হ্যাঁ, আমার মধ্যে খারাপ বলতে একটু নেশা ঠেশা করি আর কি। এছাড়া বড় কোনো দোষ করতে দেখেছেন কখনো চাচি? আপনার মেয়েকে যদি আমার হাতে তুলে দেন তো কসম করে বলছি এ বাজে নেশাটাও ছেড়ে দিব। রাশেদা বেগম আবারও দ্বিধা পড়ে যান। দ্বিধাভরা কণ্ঠে বলেন, কিন্তু তোমার বাবা জাহিদুল ভাই, উনি কি মানবেন? ইরফান একগাল হেসে বললেন, বাবার চিন্তা আপনাকে করতে হবে না, ওটা আমি সামলে নেব। আপনি চাইলে আজকে দিনটা সময় নেন, আমি কাল আবার আসবো আপনার সিদ্ধান্ত জানতে। মাকে ঘরে প্রবেশ করতে দেখে মুনতাহা জিজ্ঞেস করে বসে, কি বলে গেল ওই ইরফান?
মুখ সামলে কথা বলো। মুন্তাহা, ইরফানের বয়সে তোমার অনেক বড়। সম্মান করে কথা বলো। বয়সে বড় হলে কি সবাই সম্মানের যোগ্য হয় মা? ওকে দেখলে আমার গা জ্বলে। ওর ভিতরে খারাপটুকু তুমি এখনও দেখছো না। খারাপ ভালো দেখার সময় নেই এখন আর। তুমি বরং তোমার বোনকে গিয়ে জানিয়ে দাও আমি সিদ্ধান্ত নিয়েছি কালই ওর বিয়ে দেব। মুন্তাহা চমকে ওঠে, গলা উঁচিয়ে বলে ওঠে, বিয়ে? মা, তুমি এসব কি বলছো? ও এখনও সুস্থ নয়, হুঁশ নেই ওর। কথাটুকু ও পর্যন্ত বলতে পারছে না। ও স্বাভাবিক নেই মা। তাই তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না ও মুখ থেকে কোনো কথা বের হোক। শুধু 3 কবুল বলার সময় জবান খুললেই হবে। কিন্তু কার সঙ্গে বিয়ে? আর কি হবে? ইরফান এত কিছু জানার পরও ছেলেটা ওকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি আর দেরি করব না, কালই বিয়ে দিয়ে বিদায় করব। মুন্তাহা তখন আর নিজের ধরে রাখতে পারল না, চোখে জল নিয়ে বলে উঠল মায়ের উদ্দেশ্যে, তুমি কি পাগল হয়ে গেছো মা? ইরফানের সঙ্গে বিয়ে? এই ইরফান ভয়ে তো বাবা ওকে সেই ছোট থাকতে বিয়ে আসরে বসিয়েছিল, আর এখন তুমি কিভাবে ওই ছেলের সঙ্গে ওকে বিয়ে দিতে চাইছো? ওটা কোনো বিয়ে ছিল না মুন্তাহা। পূর্ব কখনো স্ত্রী বলে মেনে নেয়নি, নেবেও না। আর আমি নিশ্চিত রাবেয়া এইসব জেনে গেছে, তাই তো কোনো খোঁজ নেয় না আজকাল। আমি কিভাবে ওর সামনে যাব, কি বলবো? হায় আল্লাহ, তুমি যা ভাবছো তেমন কিছু হয়নি। তুমি ভুল বুঝছো। তোমার নিজের মেয়ের প্রতি এতটুকু বিশ্বাস নেই তোমার? মেয়ের কথা প্রত্যুত্তর না করে চুপ করে বসে বলেন রাশেদা বেগম। ভিতর থেকে ভেঙে পড়ছেন তিনি, তবু সিদ্ধান্ত বদলাতে নারাজ। বদলাবে না এই সিদ্ধান্ত। মেহেরিসের মা দাঁত চেপে বললেন, কোনটা ভুল কোনটা ঠিক তা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না মুন্তাহা। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত। মুন্তাহা এক পা এগিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই হাত উঠে ইঙ্গিতে থামিয়ে দিলেন রাশেদা বেগম মেয়েকে। এরপর আর একটা কথাও না, এই বিষয় আর কোনো আলোচনা হবে না, এখানে শেষ। এই বলে তিনি হন হন করে ঘরের ভিতরে চলে গেলেন। মুন্তাহা থেমে গেল মাঝপথে। বোনটা যেন ভীষণ কষ্ট হচ্ছে, ওর মায়া হচ্ছে ভীষণ। কি হয়ে গেল মুহূর্তের মধ্যে ভেবে দীর্ঘশ্বাস ফেলে মুন্তাহা। সন্ধ্যা নামার আগে মেহেরিস কক্ষে এক অদ্ভুত নীরবতা নেমে এসছে। আলো জ্বালানো হয়নি এখনও রুমে। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ার শেষ বিকেলে ম্লান রোদটুকু ধূসর আলো ঢেকে রেখেছে সব কিছু। মেহেরিস দাঁড়িয়ে আছে জানালার পাশে। প্রায় 2 ঘন্টা একইভাবে দাঁড়িয়ে আছে ও, চোখ দুটো ফোলা, নিঃসার, মুখটা শুকনো, সম্পূর্ণ অনুভূতিহীন হয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে ও। বিছানার উপর পড়ে আছে লাল রঙের একটা বেনারসি, তার ঠিক পাশে কিছু গহনা, টুকটাক সাজসজ্জার সামগ্রী। 2 ঘন্টা আগেই তার মা এসে এনে রেখে গেছে মেয়ের বিছানার ওপর। মেহেরিস ছুঁয়েও দেখেনি সেসব। গতকাল জ্ঞান ফেরার পর যখন সর্বপ্রথম শুনতে পেয়েছিল ওর বাচ্চাটা আর নেই, তখন থেকেই এমন প্রাণহীন মূর্তির ন্যায় শক্ত হয়ে আছে মেহেরিস। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়েনি ওর। জানালার পাশে দাঁড়িয়ে একটু পর পর শুধু বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস উঠে আসছে ওর। অভিযোগ নেই কার ওপর, আর না অভিমান, তবু নিশ্চুপ, নির্বাক। এরই মাঝে রাশেদা বেগম একাধিকবার এসে মেয়েকে উদ্দেশ্য করে বলে গেছেন রেডি হতে। মেহেরিস কিছু বলেনি, যেন কিছুই শুনতে পায়নি সে। সোফার ওপর বসে আছে ইরফান, পরনে অফ হোয়াইট রঙের একটা শেরওয়ানি, পাশে ওর 3-4টে ছেলে বলে। গত 1 ঘন্টা আগে কবুল বলে বর সেজেছে বসে আছে সে। কাজী সাহেব বসে ওর বরাবর রাখা চেয়ারটায়। ওদিকে রাশেদা বেগম মেয়েকে তখন একইভাবে জানালার পাশে ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের হাতে বিছানার উপর থেকে শাড়ি নিয়ে মেয়েটাকে পরিয়ে দিয়েছে। সাথে বিছানার উপর রাখা অলংকারগুলো একে একে পরিয়ে দিয়েছেন মেয়েকে। মেহেরিস মূর্তির ন্যায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি, আর না তো কিছু বলছে। মেয়ের পক্ষে এত সময় লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠল ইরফান। আপনি আসেন ভাই। মেহেরিস রেডি হয়েছে। কাজী সাহেব উঠে
গেলেন মেহেরিসের রুমের উদ্দেশ্যে। খাটের ওপর জড়সড় হয়ে বসে আছে মেহেরিস। কাজী সাহেব সেখানে গিয়ে বললেন, আগে থেকে সব কিছু লিখে রেডি করে রেখেছিলাম বিদায় সময় লাগলো না খুব একটা। বলো মা কবুল। মেহেরিস নির্বাক নিরুত্তর। কাজী সাহেব বারবার একই কথা উচ্চারণ করলো। একবারও মুখ খুলল না মেহেরিস। কোনো কথাই বের করতে পারল ওর মুখ থেকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে হাল ছাড়লেন কাজী সাহেব। অমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো ইরফান। বিরক্ত হয়ে তেতে উঠে বলেন, কাজী সাহেব বাদ দেন, ওর কবুল দরকার নেই, আমি এখনই মেয়ে নিয়ে চলে যাচ্ছি বলে সামনে এগিয়ে গেল সে। এক হ্যাচকে মেহেরিসের হাত ধরে টেনে বের করে আনলো রুম থেকে। মেহেরিস কিছু বলার মতোই শক্তিটুকু যেন হারিয়ে ফেলছে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন আত্মার শরীর ছাড়া অপেক্ষায়। ওর পরনে মায়ের পরিয়ে দেওয়া বেনারসি, গলায় ভারী সোনার হার, কানে দুল। ইরফান টানতে টানতে নিয়ে যাচ্ছে মেহেরিসকে। রাশেদা বেগম ছুটে আসলেন, চিৎকার করলেন, ইরফান ছাড়ো আমার মেয়েকে, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ইরফানের সঙ্গে থাকা দুটো লোক ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন ওনাকে। আচানক ধাক্কা ছিটকে পড়লেন মেঝেতে। হাতে ব্যথা পান প্রচণ্ড, তবু সে ব্যথাকে উপেক্ষা করে উঠে দাঁড়ালো তিনি। ফিরে এগিয়ে যেতে নিলে বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে ইরফানের সঙ্গে পাঙ্কুর মতো একজন বাইরে উঠোনে নিয়ে গিয়ে মেহেরিসকে ঠেলে গাড়িতে বসায় ইরফান। এরপর নিজের ড্রাইভারের সিটে বসে গাড়ি স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই একটা বিকট শব্দ তাদের গাড়ির সামনে এসে বাইকের ব্রেক কষে দাঁড়িয়ে পরে একটা কালো রঙা বাইক। যেন বাতাস ছিঁড়ে আগুনের শিখার মতো ঢুকে আসছে আঙিনায়। কালো বাইকের কালো ফুয়েল ট্যাঙ্ক থেকে ধোঁয়া বের হচ্ছে অনর্গল। বাইকের সাইলেন্সার থেকে নির্গত ধোঁয়া চারপাশ অন্ধকার হয়ে পড়ে। গাড়ি থেকে নেমে দাঁড়ায় ইরফান। খুক খুক করে কেসে উঠে সে। ওর পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেরা এসে সঙ্গে দাঁড়ায় বসের। ইরফান চোখ কুঁচকে তাকায় বাইকের দিকে। ধোঁয়ার পরিমাণ কিছুটা কমলে সামনে তাকানো মাত্রই চোখে পড়ে বাইকের স্ট্যান্ডের সাথে হেলিয়ে দাঁড়িয়ে এক মানবের দিকে। মাথায় কালো হেলমেট, চোখে গগলস, মুখ দেখা যাচ্ছে না, গায়ে কালো ভেনম জ্যাকেট, হাতে গ্লাভস। ইরফান গলা চড়িয়ে হিসে বলল, কোন তুই? মরার ইচ্ছে হয়েছে? এতক্ষণ যেন ধ্যান ভাঙে মেহেরিসের। ইরফানের চড়া গলার কথা শুনে সামনে তাকায় ও। চোখ তুলে সামনে দেখা মাত্রই অদ্ভুত এক চেনা ঠান্ডা ভয়হীন স্পর্শ ওর ভিতরটা কাঁপিয়ে দেয়। ঠিক তখনই বাইকের দুপাশ দিয়ে আরও দুটো কালো বাইক ঝড়ের বেগে এসে দাঁড়ায়। পরপর একই জায়গায় তিনটি বাইক একসঙ্গে থামতে দেখে কিছুটা ভড়কে যায় ইরফান। এক অজানা ভয়ে বুক ধড়ফড় করতে থাকে তার। মুখ দিয়ে কিছু বলার আগেই সামনে থাকা প্রথম মানবটি ধীরে ধীরে মাথার হেলমেটটা খুলে ফেলে একটানে। হেলমেটের খোলা সেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় উপস্থিতি ইরফান আর ওর ছেলেপুলেরা। ধোঁয়া আড়াল ভেদ করে প্রকাশ পায় এক অতল গম্ভীর চোখ, এক ভয়ানক সৌন্দর্য মোড়া মুখ। ইরফান নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ভয়ে। ওদিকে মেহেরিস গাড়ির ভেতর থেকে আকস্মিক চেঁচিয়ে ওঠে, বেরিয়ে আসে। সামনে থাকা ইরফানের হাত শক্ত করে চেপে ধরে বলে উঠল, ইরফান ভাই, এখান থেকে চলুন, আমায় নিয়ে চলুন। আপনি ও উনি মেরে ফেলবে আপনার, শেষ করে ফেলবে সবাই। রিকশা থেকে পা নামতে মুন্তাহার দৃষ্টি আটকে এলো সদ্য ওদের বাড়ি আঙিনা থেকে বেরিয়ে আসা সাদা রঙের গাড়িটার উপর। ওদের বাড়ির সামনে সরু রাস্তা বেয়ে যে গাড়িটা ঠিক এইমাত্র সরে গেল, সেটা ওর চেনা, খুব চেনা। এক নজরে চিনে নিল মুন্তাহার গাড়িটার কার। ইরফানের গাড়ি। বুকের ভিতরটা কেমন ধপ করে উঠল মুন্তাহার। তার মানে ইরফান এসেছিল এখানে শেষমেশ। তার মায় কি সত্যি বোনটাকে ওই বদলোকেটার হাতে সঁপে দিল? পারল এমনটা করতে? টকবকে উঠে ভাবনার মাঝে ছোট ছোট পা ফেলে হর্ন হয়ে ছুটে এলো বাড়ির ভিতরে। অমনি চোখে পড়ল দুজন অপরিচিত যুবকের উপরে, যারা কিনা দাঁড়িয়ে আছে বাড়ির সামনের উঠোনে। মুখ দুটো একেবারে অচেনা ঠেকল মুন্তাহারের নিকট। প্রাণপণ চেষ্টা করলো ওদের চেহারা দুটো মনে করা। না, এদের আগে কখনো দেখেনি বলে মনে হলো না। মুন্তাহার হয়তো ইরফানের লোক, কিন্তু তাহলে তো সঙ্গে যাওয়ার কথা। এভাবে সামনে দাঁড়িয়ে থাকবে মানে কি? আপাতত কোনো কিছু
মেলাতে পারছে না মন্থা। দুজনে শ্বাস পোশাকেও একটা ভিন্নতা লক্ষ্য করল ওর সাজক মস্তিষ্ক। দেশীয় নয় বরং বিদেশের কোনো সংস্কৃতির ছাপে স্পষ্ট ফুটছে ছেলে দুটোর পোশাক আশাকে। মন্থার ভিতরে তখন তুমুল দোলাচল। ভয়, সংশয়, বিস্ময় সব কিছু গুলিয়ে এক অদ্ভুত আতঙ্কে পরিণত হয়েছে ওর মস্তিষ্কখানা। কিছুটা থমকে গিয়ে কাঁপা কাঁপা পায়ে ভিতরে পা বাড়ালো। বুকের ভেতরটা তুমুল হট্টগোল হচ্ছে একরাশ উদ্বেগের। ভিতরে ঢুকে কোনো রকম হাঁক ছাড়ল মন্থা। মা, মা শুনছো? কোথায় গেলে তুমি? উচ্চ কণ্ঠে মায়ের উদ্দেশ্যে হাঁক ছাড়তে ছাড়তে এগিয়ে এলো মন্থা। কিছু একটা বলবে বলে এগোতে হঠাৎ চোখ আটকে গেল মায়ের উপর। রাশেদা বেগম দাঁড়িয়ে আছে মেহেরিসের ঘরের দরজার কিনারে, ধীর স্থির, কোনো এক অদৃশ্যভাবে মাথা নত করে রেখেছেন হয়তো। মায়ের পিছনে পেছনে নিঃশব্দে এগিয়ে গিয়ে মন্থা দাঁড়ালো তার পাশে। আর পর মুহূর্তে রুমের ভিতরে দৃশ্য দেখা মাত্রই ওর ভিতরটা মুহূর্তেই জমে উঠল, কেঁপে উঠল। ঘরের ভিতরে খাটের ওপর শুয়ে আছে মেহেরি, চোখ বন্ধ, মুখে অনিশ্বর একরাশ ক্লান্তি। আর তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে পূর্ব। পূর্বকে দেখা মাত্র মন্থার ঠোঁট ফাঁকা হয়ে গেল নিজের অজান্তে। অবিশ্বাসের টলমল চোখে চেয়ে বলে উঠল, আপনা আপনি।